আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর স্যার, সহকারী অধ্যাপক, রসায়ন বিভাগ, তাহিরপুর ডিগ্রি কলেজ। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি। তো তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি আসলে কোন যৌগে ঘটে সেটা কিন্তু আমাদের জানা দরকার। তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি ঘটে কিন্তু সমযোজী যৌগে। দেখো, সমযোজী যৌগ কিভাবে তৈরি হয়? দুইটি অধাতুর মধ্যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী যৌগ তৈরি হয়। তো এই তৈরিকৃত সমযোজী যৌগ অর্থাৎ শেয়ারকৃত ইলেকট্রন যুগল, এই যে দুইটা মৌল একটা একটা ইলেকট্রন শেয়ার করে যৌগ গঠন করলো, যৌগ গঠনের পরে কি করবে? যার আসলে শক্তি বেশি সে শেয়ারকৃত ইলেকট্রনকে নিজের দিকে বা নিজের কাছাকাছি টেনে নিয়ে কিন্তু চলে আসবে। আর এই নিজের কাছাকাছি টেনে নেওয়ার যে ক্ষমতা বা প্রবণতা, এটাকেই তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি বলে। দেখো, এখানে লেখা আছে সমযোজী যৌগে অংশগ্রহণকারী দুটি ভিন্ন মৌলের পরমাণুর মধ্যে শেয়ারকৃত বন্ধন ইলেকট্রন যুগলকে একটি মৌলের পরমাণু কর্তৃক নিজের দিকে টেনে নেওয়ার ক্ষমতাকে তড়িৎ ঋণাত্মকতা বলে। তো তার মানে হলো যে শেয়ারকৃত ইলেকট্রন যে কোনো একটি মৌল কি করবে? টেনে নেবে। আর এই টেনে নেওয়ার ক্ষমতাটাই হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। এখন দেখো, এখানে একটা সমযোজী যৌগ হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোজেন এবং ক্লোরিন। হাইড্রোজেনের বহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টা? একটা। সে যদি কারোর সাথে একটা ইলেকট্রন শেয়ার করে তাহলে সে হিলিয়ামের স্থিতিশীলতা অর্জন করবে। অন্যদিকে ক্লোরিনের বহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন কয়টা? 7টা। সে যদি আর একটা ইলেকট্রন কারোর সাথে শেয়ার করে বন্ধন তৈরি করে তাহলে সে নিয়নের স্থিতিশীলতা অর্জন করবে। দুইজনেরই কিন্তু গোল একটাই, সেটা হলো স্থিতিশীলতা অর্জন। তো এই স্থিতিশীলতা অর্জনের জন্য হাইড্রোজেন কি করবে? তার একটা ইলেকট্রন এবং ক্লোরিনের 7টার ভিতরে একটা ইলেকট্রন হাইড্রোজেনের সাথে শেয়ার করে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করবে। উৎপন্ন করার পর কি করবে? এই যে শেয়ারকৃত ইলেকট্রন যুগল, এই শেয়ারকৃত ইলেকট্রন যুগল যদিও মাঝ বরাবরে থাকার কথা, কিন্তু মাঝ বরাবরে থাকবে না। না থাকে কি করবে? এইটা যেহেতু ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, তাই ক্লোরিনের দিকে একটু ঝুঁকে চলে যাবে। হাইড্রোজেনের দিক থেকে ক্লোরিনের দিকে একটু ঝুঁকে চলে যাবে বা ক্লোরিনের কাছাকাছি চলে যাবে। আর এই যে ক্লোরিনের যে শক্তি বলে এই কাছাকাছি চলে যাচ্ছে, সেটাই হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। এখন কথা হলো যে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা হাইড্রোজেনের চাইতে বেশি কেন? এটা কিন্তু একটা সুন্দর প্রশ্ন তোমরা করতে পারো। তো দেখো, ক্লোরিনের বহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন কয়টা? 7টা। হাইড্রোজেনের কয়টা? একটা। ক্লোরিনের নিউক্লিয়াসে প্রোটন কয়টা? 17টা। হাইড্রোজেনের কয়টা? একটা। এখন কি হচ্ছে? এই যে ক্লোরিনের নিউক্লিয়াসে 17টা প্রোটন আছে, প্রোটন সবসময় কি করে? বহিস্থ শক্তি স্তরের বা আগত ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করে। তো ক্লোরিনের 17টা প্রোটন যে বেগে আকর্ষণ করবে, হাইড্রোজেনের সেই একটা প্রোটন কি সেই বেগে আকর্ষণ করতে পারবে? কখনোই না। তার আছে মাত্র একটা, তার আছে 17টা। আর এই 17টা প্রোটন তার নিউক্লিয়াসে থাকার কারণে ক্লোরিনের নিউক্লিয়াস অত্যাধিক শক্তিশালী। আর এই শক্তিশালী নিউক্লিয়াস কি করবে? এই ইলেকট্রন যুগলকে নিজের দিকে টেনে নেবে এবং কাছাকাছি নিয়ে আসবে। এই কারণে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি। আশা করি তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে সেটা তোমরা বুঝতে পারছো। এখানে আর একটা প্রশ্ন হয়, সেইটা হলো যে পর্যায় সারণীর আমরা বাম হতে যদি ডানে যাই, দেখো পর্যায় সারণীর বাম হতে যদি ডানে যাই তাহলে তড়িৎ ঋণাত্মকতার মান বাড়ে না কমে? দেখো, এখানে পর্যায় সারণীর বাম হতে ডানে আমরা যখন যাচ্ছি তখন তড়িৎ ঋণাত্মকতার মান কিন্তু বাড়তেছে। এখন প্রশ্ন হতে পারে যে স্যার কেন বাড়তেছে? দেখো, আমরা পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ের মৌলগুলো নিয়ে একটু আলোচনা করতে পারি। দ্বিতীয় পর্যায়ের প্রথম মৌল হলো লিথিয়াম। লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। তো এখানে দেখো, দ্বিতীয় পর্যায়ের প্রথম মৌল কোনটা? লিথিয়াম। লিথিয়ামের নিউক্লিয়াসে কয়টা প্রোটন? শুধুমাত্র 3টা। এর কয়টা? 4টা। এর কয়টা? 5টা। এর 6টা। এর 7টা। এর 8টা। এর 9টা। দেখো, আমরা বাম হতে পর্যায় সারণীর বাম হতে যখন ডানে যাচ্ছি তখন নিউক্লিয়াসে একটা করে কিন্তু প্রোটন বাড়তেছে, আর বহিস্থ শক্তি স্তরে একটা করে ইলেকট্রন বাড়তেছে। তো নিউক্লিয়াসে একটা করে প্রোটন বাড়ার কারণে নিউক্লিয়াসটা কিন্তু অধিক শক্তিশালী হচ্ছে। আর এই অধিক শক্তিশালী নিউক্লিয়াস অধিক বেগে কিন্তু
শেয়ারকৃত ইলেকট্রনকে নিজের দিকে টেনে নিতে পারে। এই কারণে পর্যায় সারণীর বাম হতে আমরা যখন ডানে যাচ্ছি তখন তড়িৎ ঋণাত্মকতার মানটা বাড়তেছে। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন হয়, সেটা হলো যে পর্যায় সারণীর উপর হতে নিচে গেলে তড়িৎ ঋণাত্মকতার মান বাড়ে না কমে। দেখো, উপর হতে যখন আমরা নিচে যাচ্ছি, যেমন লিথিয়ামের নিচে কি আছে? সোডিয়াম আছে। লিথিয়ামের নিচে সোডিয়াম, তার নিচে কি আছে? পটাশিয়াম। আমরা উপর থেকে যখন নিচে যাচ্ছি তখন কি হচ্ছে? লিথিয়ামের শক্তি স্তর হচ্ছে দুইটা। সোডিয়ামের কয়টা? তিনটা। সোডিয়ামের শক্তি স্তর তিনটা। পটাশিয়ামের কয়টা? চারটা। 1 2 3 4। তো দেখো, আমরা যখন উপর হতে নিচে যাচ্ছি তখন একটা করে শক্তি স্তর বাড়তেছে, এবং শক্তি স্তর বাড়ার কারণে নিউক্লিয়াস থেকে বহিস্থ শক্তি স্তর কিন্তু অধিক দূরে অবস্থান করতেছে। আর এই দূরে অবস্থান করার কারণে বহিস্থ শক্তি স্তরকে নিউক্লিয়াস কিন্তু অত বেগে আকর্ষণ করতে পারতেছে না। আর এই না করার কারণে উপর হতে আমরা যখন নিচে যাচ্ছি তখন তড়িৎ ঋণাত্মকতার মান কমতেছে। আশা করি তোমরা এটাও বুঝতে পারছো যে পর্যায় সারণীর বাম হতে ডানে গেলে, একই পর্যায়ের বাম হতে ডানে গেলে তড়িৎ ঋণাত্মকতার মান বাড়ে এবং উপর হতে নিচে গেলে তড়িৎ ঋণাত্মকতার মান কমে। এখন প্রশ্ন হলো যে পর্যায় সারণীর সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল কোনগুলো? আমরা এই যে পর্যায় সারণীর 18 নম্বর গ্রুপের মৌলগুলো কি? এরা নিষ্ক্রিয় গ্যাস, এরা তো কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না। তাহলে কি আমরা পর্যায় সারণীর একই পর্যায়ে যদি বাম হতে ডানে যাচ্ছি, তাহলে যেমন দ্বিতীয় পর্যায়ের সর্বোচ্চ মৌল হচ্ছে, সর্বশেষ মৌলটি হচ্ছে ফ্লোরিন। আর উপর হতে যখন নিচে যাচ্ছি তখন কি হচ্ছে? তড়িৎ ঋণাত্মকতার মান কমতেছে। এই কারণে বাম হতে ডানে গেলে যেহেতু বাড়তেছে, তাই ফ্লোরিন হচ্ছে সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল। ফ্লোরিন সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। এইভাবে তড়িৎ ঋণাত্মকতার ক্রম উপর হতে নিচে গেলে কমতে থাকবে। আশা করি তড়িৎ ঋণাত্মকতা তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।